কে তাদের এই উদ্যোগটাকে মানে যে তারা নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নানা ধরনের তারা এঙ্গেজ হয়েছে সরকারের সাথে, বিরোধী দলের সাথে, সিভিল সোসাইটির সাথে, এখনো তারা শেষ চেষ্টা করছে বলে তারা আমাদেরকে জানায়। তো তারপর যদি না হয় তাহলে তাদের অ্যাকশন এবং তাদের করণীয় তারা ঠিক করবে। এবং এই করণীয়টা যেটি আমাদের কাছে দৃশ্যমান সেটি হলো খুব বাংলাদেশের পুরো মানুষকে, বাংলাদেশকে একটা বিপর্যয়ের মুখে ফেলে দিবে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক প্রগতি, সমৃদ্ধি, স্টুডেন্ট সব মিলিয়ে, এবং এইটার প্রভাব কিন্তু পড়তে শুরু করবে। এবং তখন বাংলাদেশের সকলেরই রুটি রুজিতে ব্যাপকভাবে বাংলাদেশ আক্রান্ত হবে। একটা জিনিস হলো সরকার লুটপাট করছে, কিন্তু বাংলাদেশের প্রাইভেট সেক্টর কিন্তু অভাবনীয় সাফল্য অর্জন করেছে, বিশেষ করে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে, গার্মেন্টস ক্ষেত্রে। এগুলো কিন্তু সরকারের বরং বিভিন্ন জায়গায় সরকার আরো সমস্যা তৈরি করে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু গিয়ে প্রভাব বিস্তার করবে। এবং এটি বাংলাদেশের জন্য কোনো অবস্থাতেই মানে দেশকে একটি মানে মানুষকে বিপদের মুখে ফেলবে, অর্থনৈতিকভাবে সংকটের দিকে ফেলবে, এবং সেদিকেই যাচ্ছে। যদি সরকার এখনো যদি তাদের শুভবুদ্ধি উদয় না ঘটে, তারা যদি একটু নিরপেক্ষ সরকারের অধীনে যদি সরকার নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হয় এবং নিজেরা যদি ক্ষমতায় থাকতে হয়, তাহলে কম্বোডিয়ার ভাগ্য তাদেরকে বরণ করতে হবে। তবে কম্বোডিয়া পেরেছে, কারণ কম্বোডিয়ার সাথে যুক্তরাষ্ট্রের খুব একটা তাদের কোনো যোগসাজশ নাই, অর্থনৈতিক সেরকম সম্পর্ক নাই, তারা চাইনিজ নির্ভর, এবং অন্যান্য দেশ পেরেছে। কিন্তু বাংলাদেশের খুবই মানে এত বেশি সম্পৃক্ততা যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বাংলাদেশ একদিনও চলতে পারবে না। তো এই অবস্থার মধ্যে শেখ হাসিনা সব মানুষকে, এবং এই ব্যবসায়ী সম্প্রদায় যারা এখন খয়ের খা হয়েছেন শেখ হাসিনা, তারাও টের পাবেন যে তাদের কি পরিমাণ ভোগান্তির মধ্যে পেতে হবে তার এই এক নায়কতন্ত্র এবং একদলীয় মনোবৃত্তির কারণে, এবং এটি যুক্তরাষ্ট্র মেনে নিতে পারে না। এখন ধরেন ব্লিংকেন সাহেবের এই বক্তব্য মনে হচ্ছে যেন মানে একটা বাণিজ্য নিষেধাজ্ঞার একটা আভাস আমরা পাচ্ছি। প্লাস ধরেন ঘোষণা ছাড়াই তো আপনার অর্ডার কমে গেছে 35%, ঘোষণা ছাড়াই, এবং $100 বিলিয়ন আপনি বলছেন যে মানে প্রোডাক্টের, এবং ব্যবসায়ীরা বলতেছেন তারা এলসি খুলতে পারছে না, ডলার সংকট কি অবস্থার মধ্যে, আর রিজার্ভ তো লুটে পুটে খেয়ে ফেলেছে অলরেডি। তো এখন এই অবস্থার মধ্যে, এবং শেখ হাসিনা তো এটি বলেছে যদি আমি না থাকি তাহলে সব বন্ধ করে দিব, মানে সব খেটে সব শেষ করে দিবে, মানে এরকম একটা দিকে যাচ্ছে। একটা কথা শুনতে পাচ্ছিলাম যে যারা ধরেন এই পাতানো নির্বাচনে প্রার্থী হবে তাদের প্রত্যেকের কি ভিসা রেস্ট্রিকশনের আওতায় আসার কোনো সম্ভাবনা, আশঙ্কা আপনি দেখেন? এটি তো হলো যখন পাতানো নির্বাচন মানেই তো হলো একটা নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করা, মানে বলাই হয়েছে যারা যারা স্বাধীন, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে তারাই কিন্তু এই ভিসা রেস্ট্রিকশনের মধ্যে পড়বে। আপনি প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে আপনি এখানে ওই যে বলে না ভাত ছিটালে কাকের অভাব হয় না, তো কিছু কাকের উদ্ভব ঘটেছে, তারা বিভিন্ন দল গঠন করছে, এগুলা কিংস পার্টি, সরকার আবার এগুলা নির্বাচন কমিশন আবার এগুলার বৈধতা দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে। তো এগুলি তো সবাই বোঝে, এটা মানে এটা যে কেউ বুঝে না, এটা তাদের মিশন আছে, কাজ করছে, এটা দুনিয়ার সবাই বোঝে, বাংলাদেশের মানুষও বোঝে। এবং এই সমস্ত লোকগুলা তারা বলতেছে রাজনীতি নাকি জনগণের কল্যাণের জন্য। আমি শুনলাম কিছু বক্তৃতা এক দুইটা ফেসবুকে যে কল্যাণের জন্য, কিন্তু তারা ওই সরকারের টাকা খেয়ে মানে আবার বলতেছে মানুষের কল্যাণের জন্য রাজনীতি, তারা বলে আবার চেঞ্জ করে ফেলবে। মূল জায়গাটাতেই সমস্যা, একটা স্বৈরাচারকে মেনে নিয়ে আপনারা এখানে এসে লম্বা লম্বা কথা বলছেন, এবং তারা পরিবর্তন ঘটাবে। কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তন তো তারা ঘটাতে পারবে না, মানে এরা যারা কথাগুলো বলছেন। তো সুতরাং তারা এক ধরনের, এই লোকগুলাই কিন্তু এক ধরনের ইমেজ তৈরি হয়েছে তাদের বিএনপির ছায়াতলে থাকার কারণে, অথবা তার অ্যালায়েন্সে থাকার কারণে। এখন না হলে তো ধরেন চাঁদ দেখতে অনেক সুন্দর, কিন্তু তার কোনো আলো নাই, সূর্যের আলোয় আলোকিত। তো এই ধরেন এই শামসের মবিন চৌধুরী, উনি যদি মানে ওনাকে যদি বিএনপি সরকার যদি অ্যাম্বাসেডর না বানাতো ওয়াশিংটনে, তারপরে যদি রিটায়ার করার পরে বিএনপিতে যোগ না দিয়ে যদি ভাইস চেয়ারম্যান না হইতো, সরাসরি রাতারাতি ভাইস চেয়ারম্যান হয়ে গিয়েছে, তো তারপর কে চিনতো, মানে কে মানে এই তো এখন বিষয়টা এখনো তো এমন কেউ চিনে না। মানে আমি মানে উদাহরণ হিসেবে বললাম, তার সাথে আমার কোনো শত্রুতা নাই। কিন্তু এই যে ধরেন ওটা তো আপনি বললেন, কিন্তু ধরেন যে আমি যতটুকু ইতিহাস জানি যে শামসুল মবিন চৌধুরী একজন মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, তার প্রতি ধরেন জিয়াউর রহমান সাহেবের যে স্নেহ, বা বেগম খালেদা জিয়ার যে স্নেহ, বা তার প্রতি মানে ব্যক্তিগত যেই মানে তাকে যেভাবে তারা দেখতেন, সেই জায়গাটা ধরেন যে মির্জাফরি করতে পারে, সে যে এই সরকারের সঙ্গে মির্জাফরি করবে না, সে যে তার বর্তমান অবস্থান বা সঙ্গীদের সঙ্গে মির্জাফরি করবে না, তার তো কোনো নিশ্চয়তা নাই। আসলে মির্জাফর তো মির্জাফরি, তাই না? জি। তো এখন যেটি হলো,
এদের কাণ্ডকীর্তি আমার একটু কাছে থাকার দেখার সুযোগ হয়েছে। আমি জানি না এখানে বলার মতো সময় হবে কিনা। এরা কিভাবে মিসগাইড করেছে এবং কিভাবে এই সরকারকে যে দানবে পরিণত হয়েছে, এটার জন্য যে অনেককে বিএনপিকে দায়ী করেন যথার্থভাবে, মানে বিএনপির কোন এই সমস্ত চরিত্রের কারণে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, আপনার যেমন ভারতে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তাকে কিন্তু সেখানে একটা সরকার প্রধানের প্রটোকল দিয়ে তাকে সম্মান জানানো হলো এবং তাকে সেই মর্যাদাটা দেয়া হলো। আবার যখন তার কিছুদিন পরে যখন এই ভারতের প্রেসিডেন্ট যখন আসলেন, এই তখন কিন্তু প্রেসিডেন্টের সেদিন একটা হরতাল ছিল এবং প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সাথে বেগম খালেদা জিয়া তার অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল করলেন। তো সবাই কিন্তু বেগম খালেদা জিয়াকে দোষছেন, আপনি কি আমি কি আছি লাইনে? হ্যাঁ, মানে বলতেছেন এটা কি হইলো, উনি কেন দেখা করলো না, উনি তো দেখা করলেই পারতো, তাহলে উনি আগে গেল কেন? কিন্তু এই যে মানে গুলশান অফিসে 4 জন খলিফা ছিলেন, মানে যখনই মানে স্ট্যান্ডিং কমিটি, এটার আগেও বলেছি আমি, যদি এটা বলার সময় না, কিন্তু আমি এই চরিত্রগুলোকে আইডেন্টিফাই করার জন্য, ইমানদার চরিত্রগুলো তো আছে, তারা জেলখানার মধ্যে আছেন, তারা বনে বাজারে ঘুরছেন, এখনো কিন্তু এই দলকে ভাঙতে পারেনি। এবং এখনো বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের এবং সব গণমানুষের দল, এটা আমি বলে রাখি। কিন্তু বলে আমি এই 2-1টা চরিত্রকে একটু আইডেন্টিফাই করতে চাই, যেহেতু আমার দেখার সুযোগ হয়েছে। তো এই ধরেন শমশের মবিন চৌধুরী, মরহুম সাবিউদ্দিন যিনি মারা গিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান, আরেকজন সম্ভবত ফজলে লাহি আকবর সিকিউরিটির চিফ ছিলেন, এবং এই কয়েকজন, আরেকজন ছিল খুলনার কে শাহ শরীফ কামাল তাজ, দাবি করা হতো যে তিনি তৎকালীন ডিজিএফআই এর ভাই বা চাস্তো ভাই। তো এরা সবাই মিলে এই তখন কিন্তু মানে এরা কিন্তু সফর সঙ্গী হয়েছে বিভিন্ন জায়গায়, বেগম খালেদা জিয়া যেখানে গিয়েছেন অফিসিয়াল সফর সঙ্গী হয়েছেন, এবং ভারত সফরেও এরাই কিন্তু তার সফর সঙ্গী। এবং তো এরাই বেগম খালেদা জিয়াকে অ্যাডভাইস করেছেন যে এখন যেহেতু ভারতে গিয়েছেন উনি, আমি ভারতে না গেলে এটা আমি বলতাম না, দেখা করেন তো কি হয়েছে। তো কিন্তু আসার পরে যখন প্রণব মুখার্জির সঙ্গে দেখা না করা হলো, তারাই কিন্তু অ্যাডভাইস করলো যে না, আপনি হরতাল ফেলে তাহলে আপনাকে দুর্বল ভাবা হবে, যে আপনি এই কথাগুলো মানে আমি একটু বলে রাখি, আপনাকে মনে করা হবে যে আপনি দুর্বল, এবং আপনি কিন্তু সবসময় আপনার একটা আপসহীন নেত্রীর মনোভাব আছে। সবাই ভারত আপনাকে খুব দর্তব্যের মধ্যে নেয়, মনে করে যে আপনি একটা আয়রন লেডি, এই ধরনের কথাবার্তা বলে তারা কিন্তু তাকে বুঝিয়ে এটা কিন্তু রহিত করলো, মানে প্রণব মুখার্জির। আমি এই জন্য বলছি না যে প্রণব মুখার্জির কাছে গিয়ে আমি সেটার পক্ষেও না, দাসখত দিতে হবে, কিন্তু যেহেতু রিসিপ্রকাল, আপনি ভারতে গিয়েছেন, আপনাকে রাষ্ট্রীয় একটা প্রটোকল দেওয়া হয়েছে, তার দেশের প্রেসিডেন্ট আসছেন সেদিন, আপনি মানে এটা কিন্তু তাকে রহিত করা হয়েছে। এটা কিন্তু বেগম খালেদা জিয়ার দোষ না, কিন্তু এরাই কিন্তু আরেকটা উদাহরণ দিব তাহলে আপনি বুঝতে পারবেন, এরাই কিন্তু ওনাকে এবং বেগম খালেদা জিয়া এই ক্ষেত্রে কিন্তু গণতান্ত্রিক। তিনি অনেককেই, আমি দেখেছি, আমি তার চাকরি করেছি কিছুদিন, আমি দেখেছি প্রধানমন্ত্রী কার্যালয়ে, যে তিনি একটা কিছু বলেন আপনারা কি বলেন, এই আপনি যারাই সামনে আছে তার পদ দেখে উনি বলেন না যে সে কি পদে আছে, তিনি এটা অপিনিয়ন নেন, হয়তো 8-10 জন আসে, সেখানে তো প্রিন্সিপাল সেক্রেটারি আছে, পলিটিক্যাল সেক্রেটারি আছে বা মিলিটারি সেক্রেটারি আছে, তিনি একটা কথা বলেন আমি এরকম ভাবছি, আপনারা কি বলেন, এটি কিন্তু ওনার ওয়ার্ড। তো উনি এটা কিন্তু ঠেলে দিয়েছেন হাউজের উপরে, এবং এরাই কিন্তু তাকে বলেছে, তো উনি তো সিদ্ধান্ত এরাই কিন্তু কনভে করেছে। এই শমশের মবিন চৌধুরী কিন্তু ভারতীয় হাই কমিশনে ফোন করে জানিয়েছে যে দেখা করতে পারবেন না, গেল একটা। আরেকটা হলো শেখ হাসিনা যখন ফোন করলেন বেগম খালেদা জিয়াকে, হ্যাঁ শেখ হাসিনা তো অভিনয় করে, সবাই জানে শেখ হাসিনার মুখের ভাষা, চোখের চাহনি, এটা তো কারো বলে বোঝাবার দরকার নাই, কিন্তু এই অভিনয়কে আপনি, এই অভিনয়ের তো ট্র্যাপে আপনার পড়ার দরকার নাই। তো এটা বেশ আগে শেখ হাসিনা ফোন করলেন, তখন হরতাল চলছিল, যে আপনি আসেন আলোচনায় আসেন। তো তখন ধরেন শেখ হাসিনাকে কিন্তু ট্র্যাপে ফেলে যেত, শেখ হাসিনা ট্র্যাপে ফেলতে পারতো না। তো যদি এই বুদ্ধিমত্তার সাথে যদি এই ডিসিশন গুলা নেওয়া যেত, তো তখন কিন্তু আমি জানি না যে শেখ হাসিনা যে স্বৈরাচার, তার মনোভাব তিনি চেঞ্জ করতেন কিনা, কিন্তু এটা আপনি কিন্তু ড্রাইভিং সিটে থাকতেন তখন, যখন বলা হলো, তখন সবাই কিন্তু এরাই বসা, একটা টেলিফোন কল, এই 4 জন, এই 4, ফজলে লাহি আকবর ছিলেন না, আমি দুঃখিত, তার নাম বলা ঠিক হবে না, বাট মারুফ কামাল খান, শিমুল বিশ্বাস, এবং আপনার শিমুল বিশ্বাস তার যেহেতু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার ব্যক্তিগত, এবং এই শমশের মবিন চৌধুরী এন্ড সাবিউদ্দিন, তারাই কিন্তু তাকে ব্রিফ করলেন কি বলতে হবে। এবং তিনি স্বভাবতই, আমি তার চাকরির সুবাদে দেখেছি, যেটা বললাম যে তিনি সকলের সাথে আলোচনা করেন,
এবং তাকে অনেকটা উত্তেজিত করলেন, তিনি যাতে উত্তেজিত ভাবে শেখ হাসিনাকে রেসপন্ড করেন, এবং তিনি উত্তেজিত ভাবে রেসপন্ড করলেন। এবং ওই দিন রাতে বিশ্বাস করেন গুলশান অফিসে গিয়ে আমি শুনলাম আর কি, মারুফ কামাল খান সিগারেট ফুঁকছেন, তার উপরে পায়ের উপরে পা তুলে। এখন উনি নানা বাণী দেন, নসিহত করেন ফেসবুকের মাধ্যমে, আর এই আমলারা তার এই সিগারেটের ধোঁয়াগুলো শুকতে থাকে। তো বলছেন, আরে ম্যাডাম যখন কথা বলে, এটাই তো ম্যাডাম, এটাই তো প্রধানমন্ত্রী, উনি হলেন প্রধানমন্ত্রী। আর আর শেখ হাসিনা যখন কথা বলে তাকে মনে হয়েছে মানে সে কিছু না, মানে যে শব্দটা ব্যবহার করলো আমি আর ওটা বললাম না পাবলিক ডোমেনে। এবং এগুলোই কিন্তু এই চরিত্র, এই শমশের মুবিন চৌধুরী, হি ওয়াজ দ্য লিডার। এবং এই যে তারা মানে আপনি ওমরাতে যাবেন, ইয়েতে যাবেন, তো এখনো যেমন, এবং এরা কিভাবে ম্যাডামকে মানে বেগম খালেদা জিয়াকে কনফাইন করেছে, আওয়ামী লীগ তো করেছে। যে আরেকটা ছোট্ট উদাহরণ দেই, মানে এটা বলা দরকার, মানে কি পরিমাণ মানুষ থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন করা, এবং তার ইভেন তার তিনি তাদেরকে পছন্দ করেন তাদের থেকেও সরানো। যে যিনি একবার রয়্যাল গেস্ট হিসেবে এই সর্বশেষ না তার আগে উনি মক্কা মদিনায় গেলেন, তো আমরাও গেলাম সেখানে। এবং মদিনাতে যখন উনি সালাম দিবেন রওজা মুবারক, আপনি চিন্তা করেন কত আবেগের জায়গা, সেখানে শামশের মুবিন চৌধুরী আইডেন্টিফাই করে দিচ্ছে দাঁড়িয়ে যে কে মানে ঢুকবে, যেহেতু এটা কর্ডন করা, কে ঢুকবে কে না। এবং সে ওই জায়গায় বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হয়ে গিয়েছেন তৎকালীন ইউএনবি রাশেদ আহমেদ মিতুল, আপনি জিজ্ঞেস করতে পারেন, তাকে ব্লক করে দিয়েছে। তো সে বলতেছে আপনি এখানে ব্লক করছেন কেন? না না আপনি ঢুকতে পারবেন না, মানে তাকে কোন এক কারণে অপছন্দ করে। সে বলতেছে আমি এটা তো বন্ধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করবে। এইভাবে সে আবেগ প্রবণ হয়ে গিয়েছে, আমি তার রওজায় এসেছি সালাম দেওয়ার জন্য, আপনি আমাকে সেখানে বন্ধ করে দিচ্ছেন। এবং সে অনেক উত্তেজিত, এবং সে ঢুকতেই দিল না ওইখানে, কারণ ওই প্রটোকলকে বলে দিয়েছে। আমি যখন প্রটোকলকে বললাম, তো আবার আরবি জানি না, কি জানি বলেছে, উনি আর কিন্তু আর ঢুকতেই পারলো না। মানে এই জায়গা, এই সমস্ত করে করে তারা মানে এই কাজগুলো তারা করেছে এই শমশের মুবিন চৌধুরীকে। এখন তো আমি চিন্তা করি, হ্যাঁ শমশের মুবিন কিন্তু তার মানে অ্যাসাইনমেন্টে কিন্তু তিনি সফল হয়েছেন বলেই কিন্তু তিনি, আমি উইথ ডিউ রেসপেক্ট, উনি মুক্তিযোদ্ধা, এবং এরকম তো ডালিমও মুক্তিযোদ্ধা, কর্নেল ফারুকও মুক্তিযোদ্ধা। তো তো যারা, তো তিনি এই কাজগুলো করেছেন, আজকে তাকে দিয়ে এই দলের ক্ষতি করানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা যদি বাইরের কেউ হতো, আমি এটা মাইন্ড করতাম না, যে ঠিক আছে সে বেগম খালেদা জিয়ার আশেপাশে আসতে পারে নাই, সে বলতে পারে নাই, তার মতামত দিতে পারে নাই, তো তিনি এই কারণে এই বিষয়গুলো তারা করেছেন। এবং তখন কিন্তু গুলশান অফিস অনেকে মনে করত, এবং তারা এই বিষয়টি তারা বাজারে ছড়িয়ে দিত বিভিন্ন জায়গায়, যে লন্ডন থেকে চালিত হয় ডিসিশনগুলো। কিন্তু ডিসিশন এমনও হয়েছে, তারা অনেক ডিসিশন নিয়েছে এবং লন্ডনের নামে, এখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নামে তারা চালিয়ে দিয়েছে। এগুলো অনেক ডিসিশন, অনেক কমিটি, পদ পদবি, এগুলি। এবং মুশফিক ভাই আপনি তো জানেন যে আমার ধারণা হচ্ছে তারেক রহমান সাহেবের সাথে টেলিফোন কথোপকথন প্রথম ফাঁস হয় কিন্তু শমশের মুবিন চৌধুরীর সাথে, এবং আমার ধারণা সেইটা রেকর্ড করে মার্কেটে ছেড়ে দিচ্ছে, কারণ এই যোগাযোগ তো হোয়াটসঅ্যাপ বা এইসব মিডিয়ার মাধ্যমে। এই বয়সে ওনার মতো লোকের, যিনি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে যুদ্ধ করেন, তার বাবার কি আছে এই বয়সে তাকে বেঈমান হয়ে উকিল আব্দুল সাত্তার হওয়ার তো দরকার ছিল না। আপনি এমনি আপনার একটা অবস্থান থাকতো, আপনি কথাবার্তা বলতেন, সাবেক সচিব হিসেবে আপনার একটা অবস্থান থাকতো, মুক্তিযোদ্ধা হিসেবে সমাজে আপনার একটা অবস্থান থাকতো, এটাই তো দরকার ছিল না। তো যাই হোক, এইগুলো কিন্তু এইগুলো কিন্তু ভয়ের কোনো কারণ নেই, হতাশারও কোনো কারণ নাই, ধৈর্য হারা হবারও কারণ নাই। কারণ বিএনপি এবং জামাতে ইসলাম, আরো যে সমস্ত নাগরিক ঐক্য, এবং এই যে আমাদের নুরুল গণ অধিকার পরিষদ, তো এরা অলরেডি কিন্তু তারা মানুষের, এবং অবশ্যই জুনায়েদ সাকি তাদের যে দল, তারা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য পার্সোনালিটি হিসেবে অলরেডি তারা পরিচিতি পেয়েছেন। এবং অবশ্যই পার্থর কথা বলতে হবে, ব্যারিস্টার আন্দালির রহমান পার্থ, তারা কিন্তু মানুষের আকাঙ্ক্ষিত ফিগারে তারা পরিণত হয়েছেন। যার যার ক্ষেত্রে তারা কিন্তু এদের কথা শুনতে চায় এবং তাদেরকে সমর্থন জানাতে চায়। এবং পলিটিক্সে অনেক ভুল ত্রুটি থাকবে, কথা বলার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকবে, আচরণগত ভুল ত্রুটি থাকবে, সেটা ঠিক, কিন্তু মোটা দাগে তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে তারা একটা, মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই তারা একটা অবস্থান গ্রহণ করেছেন এবং মানুষ এটাকে গ্রহণ করেছে। এখন যেটি বিষয় হলো যে এই অবস্থায় যুক্তরাষ্ট্র কিন্তু তাদের অবস্থান থেকে তারা নড়বে না। তারা সেই, যদি তারা চেষ্টা করেছে শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে। কালকেও ম্যাথিউ মিলার বলেছেন যে আমাদের এই এঙ্গেজমেন্ট অব্যাহত থাকবে এই সরকার, বিরোধী দল এবং সিভিল সোসাইটি সকলের মধ্যে। এবং এরা কিন্তু বাংলাদেশকে যে বিপর্যয়ের মুখে ফেলে দিবে, এই জন্য মানুষদেরকে জাগতে হবে, মানুষদেরকেই বলতে হবে। আপনি
এখন যেমন যে এটা মানুষের যেমন ইলেকশন যখন ঘোষণা করা হলো, এই রিয়াকশনটা মানুষের মধ্যেই থেকে তৈরি হইতে হবে। বিএনপি ঠিক আছে, প্রধান পলিটিক্যাল পার্টি, তার ক্ষমতায় ছিল এবং আগামীতে ভোট দিলে ক্ষমতা থাকবে, তার তো লিডিং এ থাকবে, কিন্তু এটি তো সব মানুষের সমস্যা। এই যে বাংলাদেশকে আপনি গণতন্ত্র হারা, আপনি ভোটাধিকার হারা, আপনার অন্ন বস্ত্র বাসস্থানের কোনো গ্যারান্টি নাই, আপনাকেই তো এটাকে অ্যাড্রেস করতে হবে। এটি কিন্তু যুগে যুগে কালে কালে পৃথিবীতে করেছে। এটি কিন্তু বাইরের থেকে এসে কেউ আপনাকে এই দায়িত্বটিকে কেউ কোনো সোনার থালায় উপঢৌকন হিসেবে এনে সাজিয়ে দিবে না, সেটি আপনাকেই করতে হবে। আরেকটি বিষয় হলো যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে মানে অবশ্যই যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, কিন্তু এই ক্ষেত্রে আরো যারা এলাই তাদের সঙ্গে যুক্ত হবার কথা ছিল, মানে আরেকটু মানে কোঅর্ডিনেটেড স্যাংশন, কোঅর্ডিনেটেড এফোর্ট, সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যায়নি বিশেষ করে। এবং এখানেও কিন্তু ঘাটতি আছে, যারা বিভিন্ন জায়গায় আছেন প্রত্যেকেরই কিন্তু নাগরিক হিসেবে সকলেরই দায়িত্ব আছে। আপনি অস্ট্রেলিয়া থেকে তো আশা করার দরকার নাই যে ভাই যুক্তরাষ্ট্রের কি হইলো, আমি এগুলো দেখি আর মানে হাসি আর কি, ভাই যুক্তরাষ্ট্র তাহলে কি করলো। জাপান থেকে একজন বলছেন তাহলে ভাই মানে কি করলো, আরে ভাই তুমি তোমার সেও তো এলাই গণতন্ত্রের পার্টনার, তুমি এখানে একটা হাউস অফ কমন্সে তুমি রেজুলেশন নাও, করাও, তুমি এখানেও করো, অস্ট্রেলিয়াতেও তুমি এফোর্ট দাও, তুমি বলো গিয়ে মানুষকে। শুধু যুক্তরাষ্ট্রের দিকে তো তাকায় থাকলে মানে হলো না। যুক্তরাষ্ট্র তার কাজ করছে, কিন্তু তার এলাই এবং পার্টনার আর যে পরিমাণ অ্যাসার্টিভ হওয়ার কথা ছিল সেই পরিমাণ অ্যাসার্টিভে ঘাটতি আছে আমি বলবো। কিন্তু তাই বলে যুক্তরাষ্ট্র এটা নিয়ে যে শঙ্কিত বা যুক্তরাষ্ট্র এটা নিয়ে উদ্বিগ্ন তা মোটেই না, কিন্তু সেই রিফ্লেকশনটা আমরা অপরাপর যে আমাদের যে এলাই, বিশেষ করে স্যাংশন যেখানে যুক্তরাষ্ট্র থেকে আসলো, একই সঙ্গে কিন্তু কোঅর্ডিনেটেড ডিক্লারেশন হওয়ার কথা, যদি এটা কানাডা তারা করে, বাট অপরাপর অন্যান্য জায়গায় কিন্তু অফিসিয়ালি হলে হয় কি, এটা অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট থাকলে সেটি সুবিধা হয়। সুতরাং এই গণতান্ত্রিক বিশ্বে যারা বসবাস করছেন তাদের সকলেরই দায়িত্ব আছে বাংলাদেশকে গণতন্ত্রকে ফেরানোর পথে। শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস লিখে আমি আমার দায় সারলাম তা নয়, এইটাকে আপহোল্ড করা, এটাকে নিয়ে আসা এবং এটাকে অ্যাড্রেস করা, জানানো সঠিক জায়গায়, এটা কেবল যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়, এবং এটা শুধুমাত্র আবার মানে সকলেরই এটা দায়িত্ব। জাতিসংঘ তো এটা একটা মানে অর্গানাইজেশন যেখানে বাংলাদেশও তার সদস্য, সে আনলেস আনটিল যদি সেক্রেটারি জেনারেলকে সিকিউরিটি কাউন্সিল থেকে যদি তাকে চার্টার্ড না করা হয় তাকে তাহলে ক্ষেত্রে তিনি কিন্তু এটি করতে পারেন না, মানে সেক্রেটারি জেনারেলকে ক্ষমতায়িত করতে হবে বাংলায় যেটাকে বলে, এবং এটা সিকিউরিটি কাউন্সিল গুলি করে, সিকিউরিটি কাউন্সিলের বিভিন্ন ইস্যুতে নেওয়া হয়। কিন্তু উনি যেটা করতে পারেন সেটা হলো উনি স্পেশাল এনভয় নিয়োগ করতে পারেন, উনি মানে বাট এখানে পিস কিপিং ইনভলভমেন্ট এন্ড দি আপনার ইলেকশন কন্ডাক্টেড বাই দি ইউএন, সেটা কিন্তু সিকিউরিটি কাউন্সিলের ইনভলভমেন্টের ব্যাপার আছে। এগুলো আমি জাস্ট তথ্যের জন্য বলছি। কিন্তু সেক্রেটারি জেনারেল কিন্তু নিজেই খুবই ব্যক্তিগতভাবে খুবই উদ্যোগী, তিনি চান বাংলাদেশে, আমি যতটুকু তাকে দেখেছি যে বাংলাদেশে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার আসুক, কারণ উনি প্রায়ই বলেন এবং সকলেই জানে যে বাংলাদেশের মানুষ হলো গণতন্ত্র মনা, যে দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, ভাষা আন্দোলন প্রতিষ্ঠা করেছে, ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে, সুতরাং তারা তো এবং মডারেট একটা নেশন হিসেবে সারা দুনিয়ায় পরিচিত। কিন্তু শেখ হাসিনা যে চরিত্র বাংলাদেশকে দিয়েছে, এবং এটা কিন্তু খুব দ্রুতই দৃশ্যপট পাল্টে যাবে বলতে এই কথা বলছি, মানে শেখ হাসিনার যে সরকার প্রধান থাকার কারণে যে ধরনের মানে নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়েছে বাংলাদেশ, যে একটা অথরিটেরিয়ান অথবা হাইব্রিড রেজিম, অথবা এই যে স্যাংশন এবং যেই তাদের যে কর্তৃত্ববাদের প্রসারিত করতে যেভাবে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু খুব দ্রুতই পরিবর্তন ঘটবে যখনই মানুষ তার অধিকার ফিরে পাবে এবং এটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের দিকে অগ্রসর হবে। তবে যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছেন, এটার জন্য একটা নিরপেক্ষ অ্যাডমিনিস্ট্রেশন দরকার এটিকে ঠিকঠাক করবার জন্য। এবং এটি একটি নিরপেক্ষ অ্যাডমিনিস্ট্রেশন হলেই সবকিছু, কিন্তু নট নেসেসারি যে তাদের সবার বিরুদ্ধে পানিশমেন্ট করতে হবে বা তাদের বিরুদ্ধে যে মানে ব্যবস্থা দিয়ে নিতে হবে, কিন্তু একটা নিউট্রাল আবহ তৈরি করতে হবে। নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন করতে হলে, কারণ এখন তো ওই পুলিশ সে 10 বার চিন্তা করবে যে সে এই সিদ্ধান্ত, তার ঘাড়ে কয়টা মাথা, সে বিএনপির একটা নেতাকে গ্রেফতার করবে না অথবা দৌড়াবে না অর্ডার পাওয়ার পরে। তো যখনই চিফ এক্সিকিউটিভ যখন নিউট্রাল হয়ে যাবে, আলটিমেটলি সবাই নিউট্রাল হয়ে যাবে। এখন ইলেকশন কমিশনেরও ওই তাদের ওই জি হুজুর ছাড়া, আর এগুলো তো হলো পার্সলেস লোক, ব্যক্তিত্বহীন লোক, তারা তো এটাই করবে। তো কাজেই আমি আশাবাদী বাংলাদেশের এই যুক্তরাষ্ট্র এটা আমি বলে রাখি, দে উইল নট ওয়াশ দেয়ার হ্যান্ড, তারা কিন্তু তাদের হাত ধুয়ে চলে যাবে না। এখন কিভাবে করবে, কি প্রক্রিয়া হবে, আমি এটা স্পেকুলেট করতে চাই না এখনই। না, তবে ধরেন বাংলাদেশে ধরেন এরা যতই গরম কথা বলুক, আমি জানি যে আমেরিকা ইতিমধ্যে বেশ কিছু বিচারপতির পরিবার
স্ত্রী পুত্র সন্তান, পুলিশ কর্মকর্তার পরিবার, সচিবের পরিবার সব কিন্তু বিভিন্ন দেশে চলে আসছে এবং আমেরিকাতে অনেকে চলে এসেছেন। তো একটি